নমস্কার। দর্পণে বাংলাতে সঙ্গে আমি অমিতাভ। গতকাল রাত্রেবেলায় প্রাইম টাইমে এসেছিলাম আপনাদের কাছে আর ঘোষণা করেছিলাম সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে বাংলায়। আমাদের ক্ষমতা নেই এক্সিট পোল করার, বিভিন্ন কোম্পানিকে দিয়ে সমীক্ষা করার, কিন্তু নিজেরা পথে ঘাটে মাঠে আমরা যেটুকু ঘুরতে পেরেছি বা বিভিন্ন জায়গায় পৌঁছাতে পেরেছি, সেখানে একেবারে নিচু, একেবারে গ্রাসরুট স্তর বা তৃণমূল স্তর বলতে যেটা বোঝায়, সেখানকার মানুষের সঙ্গে কথা আলাপচারিতার মধ্যে দিয়ে যে চিত্রটা সামনে এসছিল, আমরা সেই চিত্রটাই গতকালকে তুলে ধরেছিলাম এবং আজকেও সেই চিত্রটার বাংলা জুড়ে প্রতিফলন দেখলাম। আমরা দর্পণে বাংলা অর্থাৎ প্রতিবিম্ব যেখানে তৈরি হয়। দেখুন, একজন বাংলার মানুষ হিসাবে দর্পণে বাংলা এই চ্যানেলটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল যে বাংলার পজিটিভ দিকটাকে, বাংলার ভালোটাকে, এবং যে খবরটা নিয়ে শুধুমাত্র সারাদিন ধরে যারা আউড়ে বেড়ান তাদের মতো করে না করে একটু অন্যভাবে খবরের একটা দিক নির্দেশ তৈরি করা। দুই একটা তথাকথিত মিডিয়া বা চ্যানেল ছাড়া কেউই 10-12 বেশি আসন দিতে চাননি বাংলার তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলকে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম 24, তৃণমূল কংগ্রেস 24টি আসন পাবে, ভারতীয় জনতা পার্টি 16টা আসন পেতে পারে, এবং কংগ্রেসের 2টো সিট আমরা ভেবেছিলাম, অধীর রঞ্জন চৌধুরী, এবং সেখানে নিরাশ বোধহয় নয়, বোধহয় মানুষের রায় অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে যায়নি। আর যেখানে গনি খান চৌধুরীর পরিবার, ঈশা খান চৌধুরী, তিনি একমাত্র কংগ্রেসের প্রার্থী হিসাবে সেই গনি খান গড়কে ধরে রাখলেন। কিন্তু সবথেকে বড় কথা, বাংলায় সিপিএমের খাতা খোলা হলো না এবারও। তার মানে সিপিএম এই মুহূর্তে বাংলাতে গ্রহণযোগ্যতা এখনও তৈরি করতে পারেননি, এবং আমরা জানি যে সেন্ট্রাল বাহিনী তারা ছিলেন ভোটে এবং মূলত সর্বত্র শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই মুহূর্তে 239 ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস 100। আমি এনডিএ বা INDIA জোটের কথা বলছি না, সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেন না মোদিজি। অর্থাৎ আয়ুষ্মান ভারত মুখ থুবড়ে পড়ল, সবকি সাথ সবকি বিকাশ মুখ থুবড়ে পড়ল, মুদ্রা লোন তার যে মানুষের জন্য একটা গ্রহণযোগ্যতা মুখ থুবড়ে পড়ল, স্বচ্ছ ভারত অভিযান মুখ থুবড়ে পড়ল, এবং সেই সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ল বেটি বাঁচাও বেটি পড়াও। এবং মোদিজির নানান প্রকল্প, উজালা গ্যাস থেকে শুরু করে মানুষের টয়লেট তৈরির যে প্রকল্প, এবং সেখানে দাঁড়িয়ে রাম মন্দির হিট হলো না। আমরা দেখলাম অযোধ্যাতেই ফিকে হয়ে গেল পদ্ম। আসলে ধর্মকে রাজনীতিতে নিয়ে আসাটা বোধহয় সবসময় উচিত নয়, কোনো সময় উচিত নয়। রাজনীতি একটা ধর্ম, সেই ধর্ম পালন করা উচিত। এবং সেখানে দাঁড়িয়ে একটা পার্থক্য তৈরি হয়ে গেল। বাংলাতে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, সিপিএম সবাই আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের দিকে, আর তৃণমূল কংগ্রেস বলে গেছে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, তৃণমূল কংগ্রেস বলে গেছেন মানুষের পাশে দাঁড়ানোর কথা, তৃণমূল কংগ্রেস তাদের 64টারও বেশি যে প্রকল্প তার কথা বলেছেন, এবং সেখানেই একটা পার্থক্য বোধহয় তৈরি হয়ে গেল। 80%রও বেশি মানুষ যারা বাংলার গ্রাম্য জীবনযাত্রার মধ্যে জীবন অতিবাহিত করেন, তাদের কাছে যে এই প্রকল্পগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কোনো সেই প্রকল্পগুলোর সুবিধা উপভোগ করছেন, এটা একটা বড় কারণ হতে পারে বাংলায়
বিজেপি ধস নামার। একটু আগে মুখ্যমন্ত্রী বলেছেন সাংবাদিক সম্মেলনে যে 3টে প্রজন্ম তৈরি তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে। সেই প্রসঙ্গে বলি যে এই মুহূর্তে ভারতবর্ষে যেমন একজন নেতৃত্বের অভিষেক ঘটল, রাহুল গান্ধী, যাকে সবসময় ব্যঙ্গ উপহাস করা হয়েছে, তিনি পরিণত নন বলে বারবার তার প্রতি নানান কটূক্তি ছুড়ে দেওয়া হয়েছে। রাহুল গান্ধী ভারতবর্ষের রাজনীতিতে আরেকজন প্রতিষ্ঠিত পরিণত নেতা হিসেবে যেমন তিনি, তার উত্তরণ হলো বাংলার বুকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পরবর্তী প্রজন্মের নেতৃত্ব হিসাবে আরও একবার প্রমাণিত হলো সঠিক নেতৃত্বের পথেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ইতিহাস তৈরি করলেন। ভালো মন্দ সমালোচনা সেগুলো বলার জন্য তো প্রচুর মানুষ রয়েছেন, কিন্তু আপনাদের বলে রাখি এই মুহূর্তে অষ্টাদশ নির্বাচন, তার আগে সপ্তদশ নির্বাচন পর্যন্ত জয়ের নিরিখে সবথেকে বেশি ভোটে জয়লাভের যে একটা রেকর্ড ছিল, সেটি 2019 সালের গুজরাট, সেখানকার একটি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী CR পাতিল, যিনি 7 লক্ষেরও বেশি ভোটে জয়যুক্ত হয়েছিলেন, এবং তার রেকর্ড ভাঙলেন বাংলার তৃণমূল কংগ্রেসের সেনাপতি বা পরবর্তী প্রজন্মের পথপ্রদর্শক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বলতে পারি যে আমরা খুব ছোট চ্যানেল, আমাদের খুবই সীমিত ক্ষমতা। আমরা শেষ কাল রাত্রের যে ভোটের ভবিষ্যৎ, সেখানে আমরা 42টা আসনে 24টা আসন তৃণমূল কংগ্রেসের দিকে রেখেছিলাম সম্ভাব্য জয়ের, এবং সেক্ষেত্রে আমরা দারুণভাবে আনন্দিত, উৎসাহিত যে আমরা আমাদের কাজটি অন্তত অর্ধেক হলেও সম্পন্ন করতে সমর্থ হয়েছি। অর্থাৎ আমাদের প্রেডিকশন বা আমাদের যে আন্দাজ বা আমাদের যে সমীক্ষা, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়নি। আমাদের কোনো রাজনৈতিক মদত পুষ্ট বা কোনো সহযোগিতা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে সম্পর্ক নেই। ওদিকে আপনাদের জানিয়ে রাখি 230, 295, 18 জোটে INDIA যখন 230 এবং NDA জোট যখন 295 এবং অন্যান্যরা 18, সেখানে আমাদের দৃষ্টি অবশ্যই আগামীকাল থাকবে। আগামীকাল সকাল থেকে আমাদের সেই দৃষ্টি রইবে। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাতে এটা প্রমাণিত হলো যে শুধুমাত্র স্থাবকতা করে যদি আপনি সংবাদ মাধ্যমকে পরিচালিত করতে চান, সেটা সবসময় মানুষ সমর্থন নাও করতে পারে। আমরা এটাও দেখলাম যে কংগ্রেস এবং বাম জোট মুখ থুবড়ে পড়েছে। কোচবিহার সম্পর্কে, নিশীথ প্রামাণিক সম্পর্কে আমরা বলেছিলাম গতকাল রাত্রে ভোটের ভবিষ্যতে, এবং সেখানে বলেছিলাম যে 1 থেকে 3% ভোট খুব গুরুত্বপূর্ণ এবং তার ফলে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। নিশীথ প্রামাণিককে এগিয়ে রাখলেও কিন্তু ফল পরিবর্তন হতে পারে। শেষ পর্যন্ত সেটাই ঘটল। শত্রুঘ্ন সিনহার ক্ষেত্রেও আমরা সেই কথা বলেছিলাম, এবং সেই কথা আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেব যে বসিরহাটে লোকসভা কেন্দ্রের আমরা হাজী নুরুল ইসলাম, তাকে এগিয়ে রেখেছিলাম সম্ভাব্য জয়ী সন্দেশখালির ঘটনার পরে। আর এটা প্রমাণিত হলো শেষ লোকসভা নির্বাচনে যে ধর্ম নয়, অন্ন, বস্ত্র আর বাসস্থান, তার জন্যই মানুষ ভোট দেবেন। অভিযোগ নয়, উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছেন। এবং সেখানে পশ্চিমবঙ্গে প্রাপ্ত ভোটে 46% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি পেয়েছেন 38% ভোট, তাদের যারা প্রার্থী ছিলেন। CPM বা বাম পেয়েছেন তাদের প্রার্থীরা 6% ভোট, এবং কংগ্রেস 5% ভোট। অর্থাৎ বাংলাতে নরেন্দ্র মোদীজির গ্যারান্টি কাজ করল না। বাংলা ভরসা রাখলো
বাংলার মেয়েকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং কথা বলেছিলাম সেখানেই আমরা আমাদের প্রতি দায়বদ্ধতা থেকে যে 24, 16 এবং 2, যেখানে 10 বা 12তেই আটকে দিয়েছিলেন তথাকথিত বড় বড় মিডিয়া হাউস, এবং বেশিরভাগ 2-3 জন বা 2-1 জন ছাড়া কেউই 20-র উপরে তৃণমূল কংগ্রেসের আসন তাকে মান্যতা দেননি। যাই হোক, আগামী দিনের আমরা চাইব ভারতবর্ষ সংবিধান মেনে একটা রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াক, বিশ্বের বুকে দাঁড়াক, ধর্ম যার যার, এবং সেই ধর্মকে যেন কোনোভাবে কলুষিত করে রাজনৈতিক দলের উত্থান বা উত্তরণ না হয়। কারণ ধর্মের বিজ্ঞাপনদাতা না হয়ে হও ধর্মের পাহারাদার, ধর্মের বিজ্ঞাপনদাতা না হয়ে হও ধর্মের পাহারাদার। তুমি থাকো না থাকো, আমি থাকি না থাকি, কেউ থাকুক না থাকুক, দেশটা শুধু বিজ্ঞাপনে নয়, গোটা দেশটা থাকাটাও দরকার। এবং সেই মতে মানুষ রায় দিয়েছেন, এবং সেই মতে আগামী দিনের ভারতবর্ষ কতটা এগোয় তার দিকে নজর রইবে সবার এবং আমাদের। সমস্ত রাজনৈতিক যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরও অভিনন্দন। দেখুন, সম্ভাবনার শিল্প রাজনীতি, সেখানে কেউ জিতবেন কেউ হারবেন, কিন্তু মানুষের কথা যিনি বলবেন তিনি কখনো হারবেন না, তিনি সবসময় মানুষের কাছে জিতবেন। কী হতে চলেছে ভারতবর্ষে সামগ্রিকভাবে সরকার গঠনে, সেটিকে নিয়ে আবার ফিরব। ততক্ষণের জন্য আপনাদের সকলকে অভিনন্দন, সমস্ত দলের প্রার্থীদের অভিনন্দন, এবং অবশ্যই গণতন্ত্র তাকে অভিনন্দন, ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা। আপনাদের নজর থাকুক দর্পণে বাংলায়, কারণ দর্পণে বাংলা মানে সবার সাথে সবার পাশে থাকার সাথে সাথে সোজা কথা সোজাভাবে।